আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে নারী শিক্ষার অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের আজকে জন্ম এবং মৃত্যু দিবস। সে কারণে এখানে বিভিন্ন সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চ রিভার বলে যেটা পরিচিত, এবং এটা হচ্ছে পানিহাটি গার্লস স্কুলের ভেতরে তার যে সমাধি ক্ষেত্র, সেই সমাধি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্তরের মানুষ এসে হাজির হয়েছেন। কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন তার যে ব্যাপ্তি ছিল সেই অনুপাতে এখানে জমায়েত অনেক কম, যেটা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার। আমরা সাম্প্রতিক অতীতেও দেখেছি যে বাংলাদেশ থেকে বহু মানুষ আসতেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন অশান্ত বাংলাদেশ, অশান্ত বাঙালি। সে কারণে বাংলাদেশের বলবেন এইটা তানিয়া আর সুনিন্দার পক্ষ থেকে পুষ্প দেওয়া নেতৃত্বটা করে দিয়েছে। কর্মকর্তা হিসাবে এখন না, এখন আমি একটু শ্রদ্ধা জানিয়ে এটা ওরা রেকর্ডিং করবে। এখন রোকেয়া আপাতত মালা দেওয়া শেষ, ফুল দেওয়ার শ্রদ্ধা শেষ, এবার আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান। তা এটা বলেনি যে শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী এবং তানিয়া কনিকা তিনি শ্রদ্ধা অর্পণ করলেন। এখন আমাদের সামান্য আমাদের অনুষ্ঠান রয়েছে, আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমাদের নেত্রী রয়েছেন অল ইন্ডিয়ার পেট্রন রেখা গোস্বামী, তিনি আমাদের কিছু বলবেন। আজকে আমরা এখানে যারা মিলিত হয়েছি তারা আমাদের ভারতবর্ষের এবং বিহারেরও ভাগলপুরের কন্যা, এবং কন্যা ঠিক বলবো না, কন্যা যশোরের রংপুরের, এবং তার আজকে জন্মদিন মৃত্যুদিন বলে এই কিংবদন্তির মহিষী নারীর জন্মদিন মৃত্যুদিনে আমরা শ্রদ্ধা জানালাম সবাই। এবং প্রতিবারই আমরা এটা দাবি করে আসি, এখনো হয়নি যে অন্তত এই দিনটিতে ছুটি ঘোষণা করা হোক পশ্চিমবাংলাতে, এবং যদি সেটাও না হয় সর্বাগ্রে হোক যে সমস্ত স্কুলগুলোতে রোকেয়ার জন্মদিন মৃত্যুদিনে ছুটি ঘোষণা থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেটা আমরা অনেকবার দাবি করেছি, আবারও আজকের এই জন্মদিনে এই দাবিটা আমরা তুলছি। এবং এখানে যে বিধায়ক আছেন, আশা করি আপনারাও স্কুল কর্তৃপক্ষ থেকে বিধায়কের কাছে দাবিটা তুলুন, যাতে বিধানসভাতে তারা এইটাকে মানে কার্যকরী করতে পারে। আমি বলতে চাই যে বাংলাদেশে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামের এক কন্যা ছিলেন রোকেয়া, এবং সেই 9ই ডিসেম্বর 1880-তে তার জন্ম হয়। এবং 1880 সাল বলতে আমরা
সেই সময়কার নবজাগরণও তখনও শুরু হয়নি। মানে সেই সময়কার যদি পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করি, তাহলে রোকেয়া বেগমের যে কাজ, সেই কাজের খানিকটা আমরা মূল্যায়ন করতে পারবো। এবং বিদ্যাসাগরের সাথে তার কতখানি তুলনীয়, যে বিদ্যাসাগর বলেছিলেন যে নারী শিক্ষা ছাড়া কোনোদিন কোনো সমাজ এগোতে পারে না, ঠিক রোকেয়া বেগমও এই উপলব্ধি, একই উপলব্ধিতে বিদ্যাসাগরের সাথে করেছিলেন যে নারী শিক্ষা, বিশেষ করে মুসলিম নারীরা যারা অবরোধবাসিনী হিসাবে আমরা বলি, তাদের শিক্ষা ছাড়া কখনোই সেটা হতে পারে না। এবং সেইখানে দেখা গেল যে রোকেয়ার 3 বোন, তাদের শিক্ষার কোনো ব্যবস্থা হলো না, কিন্তু রোকেয়ার যে ভাইরা ছিলেন, 2 ভ্রাতা, তাদের কিন্তু উচ্চশিক্ষার জন্য সেখানে কলকাতায় পাঠানো হলো এবং তারা উচ্চশিক্ষা লাভ করলেন। এবং দেখা গেল যে রোকেয়া বেগমের তার যে শিক্ষার প্রতি অত্যন্ত একটা আকর্ষণ, টান, দাদাদের পড়াশোনা দেখে তার মনে হতো তখন, সেই দাদারাই তারপর তার এই আগ্রহ দেখে সেখানে বলেছিলেন যে ইংরেজি শিক্ষা পাঠ শুরু হয়, তার ভ্রাতা ইব্রাহিম সাহেবের কাছে তার ইংরেজি শিক্ষা শুরু হলো। এবং সেখানে রোকেয়া বেগম এত মেধাবী ছিলেন যে শুধু শুনে শুনে তিনি দাদার কাছ থেকে যে ইংরেজি শিক্ষা শিখেছিলেন, শুধু শুনে শুনে তিনি যে ইংরেজি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, এবং সেটা আজকের বিদগ্ধ সমাজও বলে যে এই ধরনের উচ্চশিক্ষা ইংরেজিতে এত পারদর্শী একজন মহিলা যিনি উপন্যাস রচনা করে গেছেন, আজকে সেটা তার সে মূল্যায়ন হচ্ছে। এবং সেখানে দেখা গেছে যে সে বাংলা জানতো না, ইংরেজিটাই শিখেছিল। পরবর্তীকালে তার স্বামী মানে উপযুক্ত একজন জীবন সাথী পেয়েছিলেন এবং তিনিও রোকেয়াকে ইংরেজি শিক্ষা সমৃদ্ধ করার জন্য তিনি চেষ্টা করেছেন। এবং রোকেয়াকে যদি বলা যায় যে খানিকটা বোধহয় মূল্যায়ন তার স্বামীও করতে পেরেছিলেন, যে একজন খুব স্বাভাবিক নারী নয়, তিনি একটা অসাধারণ গুণ নিয়ে এই নারী এসেছেন এই আমাদের এই সমাজে, সেটা তার স্বামীও খানিকটা উপলব্ধি করেছিলেন। এবং সেখানে অনেকটাই স্বাধীনতা পেয়েছিলেন এবং সেই স্বাধীনতা হিসাবে তিনি সেটাকে কাজ করেছিলেন। এবং প্রথম দেখা গেল যে পদ্মরাগ যে তার উপন্যাস, সে দাদাকে অর্পণ করেছিলেন। এবং সেইখানে দেখা যাচ্ছে যে ধর্মান্ধ এই সমাজকে অগ্রাহ্য করার যে তার মানসিকতা এবং তার চিন্তা, মন, সবকিছুই তার পদ্মরাগের মধ্যে প্রকাশিত হলো এবং দাদাকে সেটা নিবেদন করেছিলেন। এবং তার যে সুলতানাস ড্রিম যেটা উপন্যাস, যেটা সেইখানে দেখা যায় যে তার রচনা বহু প্রশংসিত হয়েছিল সুলতানা ড্রিমের মধ্যে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে অদ্ভুত ব্যাপার, যে আমরা যারা এখন বলি যে সোলার ব্যবহার, যে রশ্মির ব্যবহার, রোকেয়া বেগম সেটা দেখাচ্ছে যে কিভাবে বিজ্ঞান ভিত্তিতে আমরা রান্না বান্না করতে পারি। যে পুরনো যে রান্না বান্নার যে সিস্টেম, তার মধ্যে যদি আধুনিকতা দেওয়া যায়, তাহলে অনেক বেশি রান্না বান্না, ঘর সংসারের কাজে অনেকটা আমরা সময় পেতে পারি এবং সেই সময়টা আমরা সামাজিক কাজে ব্যয় করতে পারি। এবং মেয়েরা নারী, সে সমাজের একটা অংশ, একটা শক্তিশালী, এবং সেটা যদি ব্যবহৃত না হয় এবং সেই সোলার কাজের মধ্যে দিয়ে, আগুনের উত্তাপের মধ্যে দিয়ে তিনি সেটা তার সুলতানা ড্রিমের মধ্যে দেখিয়ে গেছে যে কিভাবে আমরা এই মেয়েরা যে আগুন লুকিয়ে আছে, সেই আগুন যদি সত্যিকারের ব্যবহার হয়, তাহলে সেই উত্তাপ কি পরিমাণ মানে সমাজে সাহায্য করতে পারে, সেটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমরা এরকম যদি আরো ঘটনার আরো বিস্তৃত ব্যাখ্যায় যাই, তাহলে আমরা দেখতে পাই যে কি মানে শেষ পর্যন্ত দেখা গেল যে তার স্বামীর মৃত্যুর পর সেই স্বামী সেবাও একটা অতুলনীয়। যে ভালোবাসা দিয়ে স্বামী তারপরে অন্ধ হয়ে গিয়েছিলেন, যে ভালোবাসা দিয়ে স্বামীকে সেবা করেছেন, আবার উপন্যাসের কাজে রাত জেগে উপন্যাস লিখেছেন, এটাও একটা মানে আমাদের কাছে শিক্ষণীয়। এবং তার স্বামী মারা যাওয়ার পর তিনি বুঝেছিলেন আগেই যে আমি একা হয়ে যেতে পারি,
কাজে মনকে তৈরি করেছিলেন যে আমি যেন একাকিত্বে না ভুগি। এবং দেখা গেল যে স্বামী যখন বাইরে বেড়াতে গেছেন ঠিক দুদিনের মধ্যে তিনি রাত জেগে সুলতানা ড্রিম যে না উপন্যাস তিনি হচ্ছে সেটা লিখেছিলেন, অসামান্য সেই হচ্ছে উপন্যাস। এবং স্বামী মারা যাওয়ার পর তিনি নিবেদন করলেন যে নারী শিক্ষার কাজেই নিজেকে বিলিয়ে দেবেন। এবং সেই বিলিয়ে দেওয়ার পর দেখা গেল তিনি 5 জন মেয়েকে নিয়ে মুসলিম মেয়েদের নিয়ে তিনি ভাগলপুরে স্কুলটা শুরু করলেন 5 জন মেয়েকে নিয়ে। কিন্তু দুঃখের বিষয় স্বামী মারা যাওয়ার পর স্বামীর বোন এবং তার ভাইরা তারা ঠিক রোকেয়াকে উপলব্ধি করতে পারলেন না। এবং সেই সময় তারা রোকেয়াকে নিয়ে এমন বিরুদ্ধাচরণ শুরু করলেন, বিশেষ করে তার লেখনীর মধ্যে দিয়ে যে গর্জে উঠেছিলেন নারী পরাধীনতার, সেটা তারাও ঠিক মেনে নিল না। এবং যেমন করে বিদ্যাসাগর তিনি হচ্ছেন প্রাচীন সমস্ত কাব্যগ্রন্থ থেকে আমাদের বিদ্যাসাগর যেখানে শাস্ত্র দিয়ে শাস্ত্রকে তিনি কাউন্টার করেছিলেন, রোকেয়া বেগমও সেখানে হচ্ছে দাঁড়িয়ে তার হাদিস কোরআন থেকে শুরু করে বিশেষ করে বলেছিলেন যে মোহাম্মদকে পর্যন্ত এরা মানছে না, মোহাম্মদ সব নারীদের শিক্ষা চেয়েছিলেন। ফলে শাস্ত্র দিয়ে শাস্ত্রকে যেমন বিদ্যাসাগর রুখেছিলেন, তেমনি রোকেয়া কিন্তু তার মুসলিম সমাজের যে প্রগতিশীল দিকগুলো হাদিস এবং কোরআনের মধ্যে সেইটাকে নিয়ে কিন্তু তিনি লড়াই করেছিলেন। কিন্তু এটা তার স্বামীর পরিবার ঠিক নিতে পারলো না এবং এমন ধরনের মানসিক অত্যাচার করলো যে শেষ পর্যন্ত তিনি পালিয়ে এলেন। এবং তৎকালীন ডিএম ভাগলপুরে তাকে সাহায্য করেছিল, তিনি পালিয়ে কলকাতায় চলে এলেন। তাহলে কলকাতায় এসে দেখা গেল একেবারে একটা আশ্রয়হীন অবস্থার মধ্যে দাঁড়িয়ে, সেটা বিস্তৃতভাবে আমি এই স্বল্প পরিসরে বলতে চাই না যে কি স্ট্রাগলটা তাকে হচ্ছে করতে হয়েছিল। এবং তারপর তো রোকেয়া 9 জনকে নিয়ে একটা ছোট্ট একটা বেঞ্চ জোগাড় করলেন, 9 জনকে নিয়ে তিনি সেই স্কুল সাকুহাত মেমোরিয়াল পরে নাম হয়েছে সেই স্কুল শুরু করলেন। তার স্বামীর নামেই হচ্ছে সাকুহাতের নামেই হচ্ছে সেই স্কুল। এবং রোকেয়া অসামান্য এক সুন্দরী ছিলেন এবং সে অসামান্য সুন্দর তিনি যখন বাড়িতে বাড়িতে গিয়ে স্কুল মেয়েদের মুসলিম মেয়েদের পড়াশোনার জন্য বলতেন, তখন তাকে অনেক ব্যক্তিগত আক্রমণ হচ্ছে সহ্য করতে হয়েছিল। আজকে আমাদের চোখের জল আসে যে ওরকম একজন নারী, তাকে সময় থাকতে থাকতে আমাদের কতখানি তাকে মর্যাদা দেওয়ার দরকার ছিল। আজকে কত পদ্মবিভূষণ পদ্মভূষণ কত ধরনের সমস্ত মানে পুরস্কার, আর রোকেয়া তিনি সমাজে কিন্তু উপেক্ষিতাই থেকে গেলেন। এবং শেষ পর্যন্ত একটা ভালো লাগে যে সরোজিনী নাইডু তিনি রোকেয়াকে যখন নাকি দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি আন্দোলন করছেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে, সেই সময় রোকেয়া সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক পরিসরও এলেন। অনেকে বলেন রোকেয়া রাজনীতির কথা বলেননি, তিনি সরাসরি হয়তো ওরকম ভাবে বলেননি, কিন্তু তিনি বলেছিলেন দক্ষিণ আফ্রিকার জন্য ফান্ড তোলো এবং সবাই এসব মেয়েরা আমরা হচ্ছে চাঁদা তুলি এবং দক্ষিণ আফ্রিকার পাশে আমরা হচ্ছে দাঁড়াই। এবং আমি এটাই আমার শেষের দিকে যাব এই বলেই যে শেষ পর্যন্ত সরোজিনী নাইডু তিনি রোকেয়াকে একটা দারুণ গুরুত্বপূর্ণ একটা চিঠিতে লিখেছিলেন যে তোমার কথা আমি অনেক শুনেছি এবং অনেক কিছু তোমার সম্পর্কে আমি পড়েছি, আজকে তোমাকে আমি মানে ভালোবাসা শুভেচ্ছা জানাতে পেরে গর্ব অনুভব করছি। সেই জন্য আমি এটাই বলবো যে রোকেয়ার চর্চা এখনো ভীষণ কম এবং আমাদের পূর্বতন সরকার তারা উইমেন্স কমিশন তৈরি করে রোকেয়ার নামে মিরাতুন নাহার তিনি বিশেষ উদ্যোগ নিয়ে রোকেয়া ফিল্ম করেছিলেন এবং রোকেয়ার অনেক সংগ্রহশালা করেছিলেন, সেগুলোও আজকে কিন্তু হারিয়ে যাচ্ছে। কাজে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমি প্রিয় আমার ছাত্রী বোনদের বলতে চাই যে এখান থেকেই এই স্কুল থেকেই একটা জোরালো দাবি উঠুক যে রোকেয়া সংগ্রহশালা করা হোক এবং বাংলাদেশ সমগ্র গ্রন্থাবলী রোকেয়ার তারা একসাথে করেছে। এবং আমি বাংলাদেশ থেকেই রোকেয়া বেগমের যে সমগ্র তার লেখার চিত্র এনেছি, কিন্তু বহু লেখা আছে যে রোকেয়ার সেগুলো প্রিন্টেডই হয়নি বা হয়তো সেইভাবে পড়ে আছে। তাই সংগ্রহশালা হোক এবং এই স্কুলেও যদি একটি ছোটোখাটো সংগ্রহশালা করা যায় তাহলে স্টুডেন্টরা তারা পড়াশোনা করতে পারে, রোকেয়া লাইব্রেরি হতে পারে
এবং আমরাও গণতান্ত্রিক মহিলা সমিতি এই শপথ গ্রহণ করছি যে প্রতি বছরে শুধু আনুষ্ঠানিক সম্মান জানানো না, আমরা রোকেয়ার নামে আমরা সাক্ষরতা স্কুল আমরা 2-1 জায়গায় আমরা করেছি। আমরা রোকেয়া বেগমের নামে যাতে সাক্ষরতা সেন্টার জেলায় জেলায় গড়ে তোলা যায়, আমরা সেই দিকেও আমাদের পরিকল্পনা আছে। এবং আসুন আজকে আমরা নিজেদের গর্ব অনুভব করি যে এরকম একজন মহিলা আমাদের পশ্চিমবাংলাতে দীর্ঘকাল থেকেছেন, তার কর্মকাণ্ড একটা উজ্জ্বল হয়ে আছে, স্বর্ণাক্ষরে হচ্ছে লেখা আছে। এবং তিনি যখন বলেছিলেন মহিলাদের যে অলংকার ছেড়ে দাও, অলংকার হচ্ছে বন্ধন, কাজে বন্ধন মুক্ত নারীরা স্বেচ্ছায় কেন অলংকার তুলে নিয়ে নিজেরা হচ্ছে বন্ধনের সাথে যুক্ত হচ্ছে, তখন অনেক সমাজের যারা তারা তাকে সমালোচনা করেছিলেন। কিন্তু আজকে আমরা বুঝি, এবং তিনি সবচেয়ে বড় কথা বলেছিলেন তার শ্বশুর বাড়ি থেকে ছোট্ট একটা ঘর আলাদা করেছিলেন এবং করে বলেছিলেন যে একটা পশুরও একটা আলাদা ঘর থাকে, এবং আমাদের ঘর হচ্ছে স্বামীর ঘর, আমাদের ঘর হচ্ছে মায়ের ঘর, আমাদের ঘর হচ্ছে ছেলের ঘর, আমাদের মেয়েদের কোনো আলাদা ঘর থাকে না। তাই রোকেয়া বেগম তার শ্বশুর বাড়িতেই তিনি আলাদা একটা পর্ণকুটির করেছিলেন যে এটা হোক আমার ঘর, মেয়েদের আলাদা পৃথক ঘর। এই যে চেতনা রোকেয়ার মধ্যে কে তৈরি করেছিল, কোথার থেকে চেতনাটা এলো এখনো আমরা জানি না, আরো গবেষণা হতে পারে যে কোথার থেকে এই আলো এবং এই শক্তি তিনি পেয়েছিলেন। আজকে সুযোগ হলো তার সম্পর্কে বলার, এবং বলতে গিয়ে সত্যি আমি আবেগে হয়ে যাচ্ছি যে এরকম একজন মহিষী নারী আমাদের বাংলার ঘরে ঘরে আরো চর্চিত হোক, আরো সবাই জানুক। এবং এই স্কুলকে হচ্ছে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সুযোগ দিয়েছেন। এবং সর্বশেষ বলতে চাই যে রোকেয়ার কিন্তু কবর দেওয়ারও জায়গা হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজারহাটে যেখানে, সেখানে মৌলবাদীরা তারা তার কবর দিতে দেয়নি। শেষ পর্যন্ত হচ্ছে রোকেয়ার দুঃসম্পর্কের এক বন্ধু শোনা যায় যে তিনি খবর পেলেন যে রোকেয়ার কোথাও কবর দেওয়া যাচ্ছে না, তখন তিনি এইখানে একটা জলা জায়গায় সেইখানে ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে রোকেয়ার কবর হয়। আজকে অনুসন্ধান করেছেন সুনীল বাবুরা এবং রিভার, তারাও অনুসন্ধান করে দেখেছেন যে এই এরিয়ার মধ্যেই হচ্ছে রোকেয়ার শেষ তার সমাধিস্থ হয়েছিল। তাই আমরা তাকে শ্রদ্ধা জানাই, বারবার হচ্ছে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা রেখাদিকে সবার পক্ষ থেকে অভিনন্দন। আমরা ভীষণ ভালোভাবে বেগম রোকেয়া সম্পর্কে জানি। আমি স্কুলের বড় থেকে কিছু বলার উপস্থিত সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। রোকেয়া দিদি, আমি আসলে দিদি বলি বা ম্যাডাম বলি কারণ উনি আমাদের কাছে সেই রকমই ব্যাপারটা। রেখাদি সবই বললেন, হ্যাঁ, নতুন করে বলার কিছু আমার নেই। তবে আমি এইটুকু বলবো যে আজকের দিনের আলোতে দাঁড়িয়ে আমরা যা করতে পারি বা যা করার সুযোগ পাই, সেই অন্ধকারময় পর্বে উনি যা করেছিলেন এ শুধু আমাদের কাছে স্মরণীয় নয়, আমাদের কাছে প্রণম্য। এবং এত প্রতিকূলতা, এত অসুবিধে, ওরকম একটা সম্ভ্রান্ত পরিবার, তার পিতৃ দেব এবং তার পরিবার ছিল আসলে জমিদার বংশীয়, সেখান থেকে এত স্বাচ্ছন্দ্য, এত সুখ, এত কিছু পাওনার পরও অভ্যন্তরে তার যে আলো জ্বলে উঠেছিল, সেই আলোর বিস্ফোরণ আসলে সমগ্র বাংলাদেশের নারীদের, অর্থাৎ আমাদের বাঙালি আমরা যারা প্রত্যেকে, হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, সকলে মিলে সেই আলোর আলোকে আজকে পৌঁছেছি। আর দিদি সম্পর্কে একটা কথাই বলবো যে লড়াই তিনি করেছেন, যে যন্ত্রণা তিনি বহন করেছেন, তা হয়তো আমরা ফেরত দিতে আর কোনোদিনই সুযোগ পাবো না। তার স্মৃতিতে যদি আমরা সত্যি
সত্যিই কিছু করতে পারি এবং যদি এই দিনটিকে তার উদ্দেশ্যে স্মরণ করে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করতে পারি, তাহলে আমাদের কাছে এটা পরম পাওয়া, মানে আমরা নারীরা আমাদের সকলের কাছে পরম পাওয়া। আমরা সেই কামনা করব। আমরা আপনাদের সাথে আছি। আর আমি খুব গর্বিত, পানিহাটি বালিকা বিদ্যালয় যেখানে রোকেয়া দিদির সমাধি হয়েছে সেখানে আমি পড়াতে পারি। আমি এখানে এসেছি অনেক পরে, কিন্তু আমি এসে খুব গর্ববোধ করি, কারণ রোকেয়া দিদির পড়া তো আমরা অনেক আগে পড়েছি। বইটই আমাদের আগে যখন 9-10 ছিল তখন না সিলেবাসে ছিল, অবরোধবাসিনী থেকেও ছিল, গল্প ছিল, এখনো আছে হিমালয় দর্শনের কিছুটা অংশ 10-এর মেয়েরা পড়ে। তো আমরা পড়েছি, কিন্তু সেটা যখন এখানে এসে শুনলাম এখনো কাটা দেয় গায়ে, যে ব্যাপারটা কিরকম কাকতালীয় ভাবে মিলে গেল আর কি। আর উনি চেয়েছিলেন নারী মুক্তি, নারীর অগ্রগতি, নারীর আন্দোলন, নারীর অধিকার। তিনি সবসময় পুরুষের সঙ্গে সম অধিকার চেয়েছিলেন। দেখুন, ঘটনাক্রমে ওনার মৃত্যুর পরে ঠাঁই বা অবস্থানগতভাবে হয়তো কলকাতায় তখন ছিলেন, কলকাতায় মারা গিয়েছিলেন হয়নি, উনি এখানে এসেছিলেন যে কোনো কারণেই হোক। আজ সেখানেই কিন্তু বালিকাদের বিদ্যালয়। কোথাও যেন সেই মেলবন্ধন আমরা খুঁজে পেলাম, যা তার অন্তরাত্মা চেয়েছিল তা যেন আজকে সত্যি সত্যি প্রতিষ্ঠা লাভ করেছে। ওনার কথা সবসময় মনে থাকবে। উনি আমাদের অন্তরের, শ্রদ্ধার, ভালোবাসার এবং আমাদের সাফল্যের চাবিকাঠি। আমরা চাইবো ওনার জন্য বিশেষ করে এই দিনটি পালন হোক, সকলে জানুক, ছাত্রীরা জানুক। আজকের দিনে ছাত্রীরা যে সহজ পড়াশোনার মধ্যেও পড়াশোনায় আগ্রহ প্রকাশ করে না, সেই জায়গা থেকে কি লড়াই করে একজন মহিলাকে লুকিয়ে রাত জেগে দাদার পাশে বসে কলকাতায় এসে পড়াশোনা করতে হয়েছে, কত কষ্ট করেছেন। উনি যে স্কুল স্থাপন করেছিলেন 5 জন মেয়েকে নিয়ে, এখন সেটা বেথুন স্কুল, হ্যাঁ, আর পরে যে মেমোরিয়াল হয়েছে সেটাও তো ওনার লড়াইয়ের চরম। তবে বাংলাদেশ সরকার ওনার জন্য কিন্তু আজকের দিনটা বিশেষ দিন ঘোষণা করে রেখেছেন। আমরা চাইবো আমাদের এখান থেকেও সেই ব্যবস্থা হোক। ওনার প্রতি শ্রদ্ধা, আপনাদের এই উদ্যোগের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আমাদেরটা কমপ্লিট, আমরা যৌথভাবে এখন করছি না। এটা আমাদের কালে আপনাদের ছেড়ে দিয়ে যাচ্ছি। পানিহাটি বালিকা বিদ্যালয়ের যে সমস্ত দিদিমণিরা যারা পুষ্পার্ঘ অর্পণ করেননি তাদেরকে বলবো একটু আসবার জন্য। যে মেয়েরা এখনো ফুল দাওনি তারা একটু এসো। আর বিষয়টা হচ্ছে যে রিভারের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাবো। আপনারা জানেন, এখানে যারা আছেন এখানেও জানেন, দীর্ঘকাল ধরে সুনীল পাল মহাশয়ের নেতৃত্বে আমরা এই পানিহাটিতে রোকেয়াকে স্মরণ করি এবং তারই ঐতিহ্যকে বজায় রেখে আজকে বিকেল 5টায় পানশিলাতে একটি আমাদের সভা আছে। সেখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা তারা এসে রোকেয়ার কথা বলবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা 2 জন আমন্ত্রিত বক্তাও আসছেন, যারা প্রধানত কর্মক্ষেত্রে মেয়েদের আইনি অধিকার সুরক্ষার জন্য সেই বিষয়ে তারা আলোচনা করবেন। এটা বলার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে এই আলোচনাটার। আপনারা সকলেই জানেন, আজ থেকে 120 দিন আগে আমাদের এই রাজ্যে কর্মক্ষেত্রে রোকেয়া বলেছিলেন মেয়েদের শিক্ষিত করে ছেড়ে দাও, তারা নিজেদের পায়ে দাঁড়াক। নিজেদের পায়ে দাঁড়াতে গিয়ে একটি মেয়ে জীবন দিয়েছে। স্বাভাবিকভাবেই আজকের প্রজন্মের মেয়েরা যারা শিক্ষিত হচ্ছে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য যে আইনি ব্যবস্থাপনা রয়েছে তা নিয়েই আমরা একটা বিকেলবেলায় আমাদের আলোচনা আছে। আপনাদের যাদের সম্ভব হবে তাদেরকে আমরা আমন্ত্রণ জানালাম, আপনারা আসবেন। আমরা এই বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি রোকেয়া সাখাওয়াত হোসেনের আবক্ষ মূর্তি আছে। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা একটু সেখানে আমরা যাব, সেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের যে আবক্ষ মূর্তি সেখানে আমরা মাল্যদান করব এবং তারপর আমাদের স্কুলের যেমন নিয়মিত কর্মসূচি সেগুলো পরিচালনা করবেন এবং আমাদের অনুষ্ঠান এখানে শেষ হবে। আমরা আর যদি ছাত্রীরা কেউ একটু কিছু বলে, এটা স্বাভাবিকভাবে কোনো ছাত্রীরা অপ্রস্তুত অবস্থায় বলাটা সত্যিই খুব কঠিন, তবুও যদি কাউরির মনে অন্তত পক্ষে 2-1 বাক্য যদি তাদের মুখ থেকে আমরা শুনি তাহলে সেটা হবে অবশ্যই আমাদের কাছে একটা বিশেষ পাওনা। আর তা না হলে আমি সবাইকে বলবো একটু ওই রোকেয়া সাখাওয়াত হোসেনের যে আবক্ষ মূর্তি এই বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে সেখানে গিয়ে মাল্যদান করার জন্য। আমরা এখানকার
মালা মালাগুলো মালাগুলো রাখতে মনিকা থেকে পেয়ে যাবে বাইক নেবে এখানে ইস্কনে বুক করবে ইস্কনের জন্য বুক করা যায় না ইস্কন গাড়ি আবক্ষ মূর্তিতে প্রথমে মাল্যদান করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রীমতী রেখা গোস্বামী মহোদয়। এবার পানিহাটি বালিকা বিদ্যালয়ে মাল্যদান করবে। হ্যাঁ, এই মালাটাকে পরিয়ে দিবে। এবার মাল্যদান করবেন শ্রীমতী অঞ্জু কর। মাল্যদান করবেন জাহানারা খান। মাল্যদান করবেন কনিনিকা ঘোষ। মাল্যদান করবেন যশোধরা বাগচি মহোদয়া। মাল্যদান করবেন শ্রীমতী রুনু ব্যানার্জি। মাল্যদান করবেন পাপড়ি দত্ত। রিভারের পক্ষ থেকে মাল্যদান করবেন পূর্ণিমা রায়চৌধুরী। হ্যাঁ, মাল্যদান করবেন সাবিত্রী অধিকারী। আর স্কুলে দিদিমণিদের দীপালি দি। মাল্যদান করবেন পূরবী সরকার। মানিকদা কই? মানিকদা আছেন? মানিকদা নেই। মাল্যদান করবেন কাকলি দি। মাল্যদান করবেন মলিদি। মলিদি নেই। ও, পৌলমিদি আছেন। ফুলের কুচিটা এখানে দিয়ে দে তাহলে। হ্যাঁ, যারা দিদিমণিরা আছেন তারা চলে আসুন। আর মেয়েরা একটু অন্তত 2 বা 3 একটু এসো। মানিকদা, মেয়েরা ও আবার এই স্কুলেরই ছাত্রী। মাল্যদান করবেন মানিক পাল।
আর যারা আছো তারা এখানে ফুল রাখা আছে। ইচ্ছা করছে ফুল রেখে দিয়েছে। চন্দনদা না দিলে হবে? হ্যাঁ, চন্দনদার মনটা বুঝতে পারছি, ইচ্ছা করছে। লেগেছে মানিকটা দিয়েছো তো? একটা দুটো কথা না বললে একটা মালা দেওয়ার পরে অন্যরকম লাগে। আপনি একটা আপনার তরফ থেকে একটু কিছু বলুন, কারণ হ্যাঁ এগুলো কি কিন্তু বাছাই করতে হবে। হ্যাঁ, অনেক করে আছে। বেগম সাখাওয়াত হোসেনের আজকের এই জন্ম এবং মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি জানাই যে আমরা খুবই গর্বিত যে এমন একজন মহিষী মহিলার কবরস্থানে আমাদের এই পানিহাটি বালিকা বিদ্যালয় গড়ে উঠেছে। কাকলিদি যে কথাটা বলছিলেন যে তার অন্তরের ইচ্ছাটা তার মৃত্যুর পরে পানিহাটি বালিকা বিদ্যালয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি যেটা চেয়েছিলেন মেয়েদের উন্নতি, মেয়েদের সার্বিক উন্নতি, সেটা এই স্কুলের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আশা করি ভবিষ্যতে আরো ফুটে উঠবে এবং আমরা চেষ্টা করব তার যে কর্মকাণ্ড মেয়েদের মধ্যে একটু প্রসারিত করতে। তারাও যেন জানে যে মহিষী মহিলা এখানে শায়িত হয়েছিলেন, সেই মহিষী মহিলা যুগের থেকে কত এগিয়ে ছিলেন। সেই সময় মুসলিম সমাজে, রক্ষণশীল মুসলিম সমাজ মেয়েদেরকে কতটা পিছিয়ে রেখেছিল, অথচ সেই পিছিয়ে পড়া মহিলাদের মধ্য থেকে তিনি অনেক এগিয়ে ভেবেছিলেন যে মেয়েদের উন্নতি না হলে কখনো পুরো সমাজের উন্নতি হতে পারে না, জাতির উন্নতি হতে পারে না। সেই জন্য তাকে আমরা এই দিনে তার কর্মকাণ্ডের জন্য শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রয়াণ এবং জন্মদিন এবং প্রয়াণ দিবস উপলক্ষে পানিহাটি বালিকা বিদ্যালয়ের নেতৃত্বে এবং আমাদের রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আজকে যে আমাদের সংক্ষিপ্ত অথচ আন্তরিক এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। কথা বলো এই বাবু আপনারা এতক্ষণ ধরে দেখতে পেলেন যে এই পানিহাটি বালিকা বিদ্যালয় বহু অনুসন্ধানের পর, বহু গবেষণার পর শেষ পর্যন্ত ঐতিহাসিকরা চিহ্নিত করেন যে পানিহাটি বালিকা বিদ্যালয়ের এই যে চত্বর, এই এসছে তোমার ভবনা, এই চত্বরেই তাকে শায়িত করা হয়েছিল। সে এক ইতিহাস। আমরা এই মুহূর্তে পেয়েছি কনিনিকা ঘোষকে। আমরা কনিনিকার দিক থেকে একটু জানার চেষ্টা করবো আজকের দিনটাতে। আচ্ছা ঠিক আছে, আপনি শ্রীযুক্ত ভবেশ নামেও পড়ুয়া কাজেও এইটুকুই থাকুক। দিদি একটু কথা বলুন। এই মুহূর্তে ভবেশ পড়ুয়া মাল্যদান করছেন। আমরা কথা বলবো দিদি আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে। আমার মনে হয় ওনাকে অন্য শ্রদ্ধা জানানোর একটা অন্য মাত্রা। আসলে রোকেয়া জানেন তো, বেগম রোকেয়া উনি সবসময় সমকালীন, সবসময় চিরকালীন, তাই জন্য উনি আমাদের কাছে চিরকালীন। আর আজকে যখন এই যে মেয়েদের কথা, মেয়েদের শিক্ষা কোন সময়ে বলেছিলেন, 1932-এ মারাই গেছেন, 1880-তে জন্মে, যুগের থেকে কতটা এগিয়ে থাকলে মানুষ এরকম বলতে পারেন।
ফলে তার জন্য আমাদের শ্রদ্ধা। আর আজকে যখন এই যে ধর্মান্ধতার বিরুদ্ধে উনি বলেছিলেন, আজকে যখন ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে দুটো দেশেও, আমাদের দেশেও ওই বাংলাদেশে যা হচ্ছে, সব মিলিয়ে এই মৌলবাদ, সে হিন্দু মৌলবাদী বলুন মুসলিম মৌলবাদী বলুন, এই দুইয়ের বিরুদ্ধে রোকেয়ার জন্মদিন মৃত্যুদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদের এক হতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। মিলনের ঐতিহ্য, সম্প্রদায়ের ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, সকলের মিলে একসাথে থাকা, মিলেমিশে বাঁচতে হবে। কেউ কাউকে বাদ দিয়ে আলাদা করে বাঁচতে পারবো না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে বাঁচতে পারবে না। সে যে দেশের যে সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যালঘু। তাই সংখ্যালঘুদের ওপরে ওপার বাংলায় হোক অথবা এপার বাংলা, আক্রান্ত কেউ হলে, নিপীড়িত কেউ হলে আমরা মহিলা সমিতি তাদের পাশে সবসময় আছি। আর সেই কারণে আমরা মনে করি যে কোনো মৌলবাদ না, সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা সেই দিন রোকেয়া বলেছিলেন, আজ তা আরো ভীষণভাবে প্রাসঙ্গিক। সেই আদর্শ, সেই শ্রদ্ধাবোধ, তাই জন্য তাদের প্রতি আর সেই আদর্শকে চির জাগরুক রাখার অঙ্গীকার আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমাদের কাজের মধ্যে দিয়ে সবসময় গ্রহণ করি, তাকে এগিয়ে নিয়ে চলতে চাই। আমরা এতক্ষণ ধরে বেগম রেখা সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুদিন যে পালন, সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমাদের অত্যন্ত লজ্জার বিষয়টা যে তার প্রতি আমাদের বাঙালিদের যে উদাসীনতা, সেই উদাসীনতা যেন ক্রমশ প্রকট হচ্ছে। আগে এই স্কুল চত্বর গমগম করত অতিথিদের আগমনে। সুদূর বাংলাদেশ থেকে অতিথিরা আসতেন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষানুরাগীরা আসতেন। কিন্তু আজকে সেই দিন নেই, সেই শিক্ষার প্রতি আমাদের যে অনুরাগ হয়তো কোথাও হারিয়েছি। তবুও যে সামান্য আয়োজন হলো, সেই সামান্য আয়োজনের মধ্য দিয়ে আমরা 7 Awake নিউজ নেটওয়ার্ক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আজকের দিনের বিশেষ বার্তা। তার প্রতি আমাদের প্রণাম, তার প্রতি আমাদের সম্মান। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 Awake নিউজ, পানিহাটি। জয় হিন্দ।